আমি দেখলাম আপনিও আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুকে আপনি ইস্যুটি নিয়ে কথা বলেছেন, লিখেছেন, ছবিও দিয়েছেন যে রাষ্ট্রপতির স্বাক্ষরে এত ভুল কেন। তো আমি যদি আপনার কাছ থেকে শুরুটা করতে চাই এইভাবে, যে আপনি আইনের মানুষ, আর নামের ক্ষেত্রে, স্বাক্ষর ক্ষেত্রে, এই নামের বানানে মোহাম্মদ অথবা মোহাম্মদ, এই দুইটাও অনেক কিছু বহন করে। আমরা দেখি পরীক্ষার সময় সার্টিফিকেটে বানান ভুল থাকলে এই দুটিতেও আইনগতভাবে অনেক জটিলতা হয়। আপনার কি ব্যাখ্যা, এতে কি কোনো কিছু আসে যায় নাকি প্রশ্ন তোলা যায়? ধন্যবাদ। সেই সাথে দর্শক শ্রোতাদের প্রতিও শুভেচ্ছা এবং রইল আমার সালাম রইল। আমি আসলে যে কথাটা বলেছেন, এটা রাষ্ট্রপতি পদত্যাগ করেছে, একজন রাষ্ট্রপতি আমাদের ছিলেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচিত রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করেছেন স্পিকার বরাবর, এবং উনি নিজের মুখেও তা বলেছেন। তবে সেই পদত্যাগটা নিয়ে আসলে কোনো প্রশ্ন আসার কথা না। তো প্রশ্ন এসে যাচ্ছে যখন সেই পদত্যাগ পত্রের কপিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য পত্রপত্রিকায় প্রকাশিত হলো, তখন স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন মানুষের কাছে এসে যায় যে পদত্যাগ পত্রটি নিশ্চয়ই আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি রাষ্ট্রপতি নিজে বসে বসে টাইপ করেননি, এটা অন্য কেউ করেছে, হয়তো ওনার প্রেসিডেন্টের যে সকল ব্যক্তিগত স্টাফ আছে তারা করেছে, অথবা অন্যত্র কোথাও টাইপ করে ওনাকে দিয়ে স্বাক্ষর করানো হয়েছে। এইটুকু নিশ্চিত বলা যায় যে উনি নিজে বসে এটা টাইপ করেননি। কারণ সেখানে যে ভুল ছিল প্রায় 15-16টা ভুল ছিল, স্পেলিং মানে ছিল সেই ইটার মধ্যে, মানে পদত্যাগ পত্রের মধ্যে একটি পদত্যাগ পত্রে 16টি ভুল। এটা অনেকেই পোস্ট দিয়েছে। তো বানান এত ভুল, তারপরে আবার উনি উপরে হাতে লিখে ঠিক আবার একটু লিখে দিলেন যে সম্মানের সাথে এরকম, আবার নিচে উনি স্বাক্ষর করলেন মোহাম্মদের জায়গায় মুহাম্মদ। তো এগুলি করে আসলে উনি একটা জিনিস উনি খুব সজ্ঞানেই, উনার স্বাক্ষরটা হয়তো সবসময় উনি মোহাম্মদই করেন, ওটা ওটাই উনি লিখেছেন, উনি যেভাবে করেন সুকার দিয়ে উনি সেভাবেই করেছেন, এবং উপরে ওটা লিখে এবং নিচে এটা দেখে উনি হয়তো বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে পদত্যাগ পত্রটা ওনাকে দিয়ে জোর করে স্বাক্ষর করানো হয়েছে। তো এটা আসলে আমরা এখন আর বিস্মিত হই না। এই আজকের বাংলাদেশে, আজকের হযবরল অস্থিতিশীল নিরাপত্তাহীন, মানে আইন কানুন বিহীন বিচারবিহীন বাংলাদেশে প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘিত হচ্ছে, প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, রাষ্ট্রীয় সকল অবকাঠামোগুলো, সাংগঠনিক সাংবিধানিক কাঠামোগুলো ধসে পড়ছে, একটার পর একটা ধ্বংস করা হচ্ছে সমস্ত কিছু। আপনারা জানেন যে বিগত প্রায় 2 বছর ধরে এই রাষ্ট্রপতি, শুধুমাত্র রাষ্ট্রপতি যখন নির্বাচিত হয়ে যায় তিনি তখন সকলের রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ পদে আসেন তিনি। এটি একটা ইনস্টিটিউশন। রাষ্ট্রপতি নিজে তখন আর কোনো ব্যক্তি থাকে না, এবং ওনারা কোনো, উনি, আমি জানি না গত 2 বছরে উনি কোন রকম রাজনৈতিক বক্তব্য বা উনার টেনিউরে উনি রাষ্ট্রপতি হওয়ার পরে উনি কোন রকম রাজনৈতিক বক্তব্য রেখেছে কিনা, কেউ রাখে সেরকম কোনো উদাহরণ আমরা দেখিনি, এবং কোন রাষ্ট্রপতিরাই সেটা করে না। কিন্তু না, আসলে আমি এই জায়গাটিতে আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, রাজনৈতিক বক্তব্য উনি যে কিছুটা দিয়েছেন সেটা তো আমরা ওনার এই সংসদে বক্তব্য, তারপরে বিএনপি সরকার যখন ক্ষমতা গঠন করলো এরপরে তিনি যেভাবে জিয়াউর রহমানের এই স্তুতি করেছেন, এবং সেটা তো এক ধরনের রাজনৈতিক বক্তব্যই দিলেন। সেই জায়গায় আসছেন যে রাজনৈতিক, আমাদের কোনো পূর্ববর্তী রাষ্ট্রপতিদের খুব একটা বেশি নিয়ম নেই, মানে উদাহরণ টানা যাবে না, কিন্তু এখানে দেখেন স্পষ্টতই দেখা যাচ্ছে উনাকে একটা প্রচন্ড মানসিক চাপের মধ্যে, হুমকির মধ্যে রেখে ব্ল্যাকমেইল করে চরম মানসিক মানে অত্যাচারের মধ্যে বিগত 2 বছর উনাকে কাটাতে হয়েছে। এবং ইউনূস সরকারের জবরদখলকারী অবৈধ ইউনূস সরকারেরও সময়েও যা অবস্থা ছিল, এখন তো ওনার অবস্থা, পরবর্তীতে নির্বাচিত যেভাবে হোক নির্বাচনটা হয়েছে, এটা একটি বিতর্ক নির্বাচন, অন্তর্ভুক্তিহীন বিতর্কিত নির্বাচন এবং অন্তর্ভুক্তিহীন নির্বাচন, এবং অসাংবিধানিক উপায়ে নির্বাচন, সে বিতর্ক অন্য বিষয়। তো সেই নির্বাচনে সিট ভাগাভাগি নির্বাচন, ওই যে সবাই বলে যে আমরা আর মামুরা, তো আমরা আর মামুরা ভাগাভাগি করে নিয়ে যে যুদ্ধাপরাধীরা জেলের তালা ভেঙে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তারাও এখন পার্লামেন্টে বসে আছে। তো এই নির্বাচনের মাধ্যমে যে অবস্থাটা তৈরি হলো সেটা আরো ভয়ঙ্কর,
আপনি আইন মানছেন না, আমি আবার আমি এই প্রসঙ্গে যাচ্ছি, একটু পরে যাচ্ছি। আমি ওই পদত্যাগ পত্রটা একটু শেষ করে যেতে চাই ইস্যুটাকে। সেটা হচ্ছে যে ধরুন আমরা কি কি দেখি, আপনি আইনজীবী হিসেবে আপনার প্রফেশনের জায়গায় ধরেন আপনার মক্কেল একটা চিঠি লিখে নিয়ে আসলো যদি আদালতে সাবমিট করার জন্য, যদি সেটা তার নিজের হাতের লেখার দরকার হয় কিংবা ডকুমেন্টেশনের জন্য বা নথির জন্য, তখন আপনি অবশ্যই বা আপনার নিজে যখন একটা ড্রাফট করবেন, আপনার স্বাক্ষর দিতে হবে আদালতে সাবমিটের জন্য যখন আবেদন করেন, সেটার মধ্যে যদি অন্য একজন ড্রাফট করলেও যদি ভুল থাকে, আপনি তখন বলবেন না যে এটা কারেকশন করে নিয়ে আসো, নয়তো আমি স্বাক্ষর করব না। তো তিনি কেন সেটা করলেন না? মানে তার তো অবস্থা তখন এরকমও ছিল না যে তাকে সেই সুযোগটাও দেওয়া হয়নি নাকি? এই আমার কাছে কেন সকলের কাছে অদ্ভুত লাগবে এটা, যে একটা উম, আহ, ধরে নিলাম যে কেউ একজন ড্রাফট করে ওনার সামনে এনেছে, উনি সেটাকে দেখে না দেখে কেন স্বাক্ষর করবেন? বা উনি কি পড়ে দেখার সময় সুযোগ ছিল না? এত কি তাড়া ছিল যে ওই কারেকশন করা পদত্যাগ পত্রটাই ওনাকে স্বাক্ষর করতে হলো? উনি যেখানে উপরে কারেকশন করে লিখে দিয়েছেন নিজের হাতে, সেখানে উনাকে কি সেটাকে আবার পুনরায় টাইপ করে এনে উনাকে আবার স্বাক্ষর করানো যায়নি? এত তাড়া কেন ছিল? তার মানে পরিস্থিতিটা এমন ছিল যে একেবারে ভাবটা এরকম যে বন্দুকের নলের মুখে ওনাকে এক্ষুনি স্বাক্ষর করতে হবে, এরকম একটা ঘটনা ঘটেছে। এটাই প্রমাণ করে। কারণ আরেকবার টাইপ করে নিয়ে আসার মতো অবস্থাও ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে এত তাড়া কিসের? একচ্ছত্রভাবে ক্ষমতার অপব্যবহার করে, ফ্যাসিবাদী মনোভাব নিয়ে, আইনের তোয়াক্কা না করে, সংবিধানের তোয়াক্কা না করে, এত তাড়াহুড়া করে কেন ওনাকে স্বাক্ষর করাতে হলো? বা কেন উনি স্বাক্ষর করলেন? আর কেনই বা সেটা গৃহীত হলো? সেটা তো পুনরায় আবার যেতে পারতো, যে না, এটাকে টাইপ করে পুনরায় টাইপ করে আবার নিয়ে আসো। ওখানেই প্রশ্নটা আসে যে বিষয়টা নিশ্চয়ই স্বাভাবিক কিছু ছিল না, তার মানে অস্বাভাবিকতা। এটার সঙ্গে কি যেদিন উনি 5ই আগস্ট যখন ভাষণ দিলেন, যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছেন, তার পিছনে 3জন সেনাপ্রধান সহ দুই বা আরো মোট 3 বাহিনীর প্রধান দাঁড়ানো ছিল, তিনি অবলীলায় ভাষণে বলে ফেললেন যে আমি পদত্যাগপত্র পেয়েছি, পদত্যাগপত্র গ্রহণ করেছি। পরে তিনি আবার বললেন যে না, তার কাছে পদত্যাগপত্র নেই। তাহলে তখন যে অবস্থার মধ্যে তিনি এরকম করেছেন, এবারও কি তাই করলেন কিনা? অবস্থা, একই অবস্থা আপনি দেখেন, অথবা তার চেয়েও ভয়াবহ অবস্থা। আপনি সেদিন তো সারা দেশ জাতি সারা বিশ্ব দেখেছে, একজন রাষ্ট্রপতি বক্তব্য দিচ্ছেন, ঘাড়ের উপর দাঁড়িয়ে আছেন 3 বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান। কেন? রাষ্ট্রপতি যদি জাতির উদ্দেশ্যে সাবলীল ভাবে বক্তব্য রাখবেন, সেখানে 3 বাহিনী প্রধান কেন তার পিছনে দাঁড়িয়ে, মানে উনাকে রীতিমতো বন্দুকের নলের ভিতরে কামান বন্দুক ধরে উনাকে দিয়ে বক্তব্য দেওয়ালেন? এবং উনি বললেন যে আমি প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র পেয়েছি। পরবর্তীতে বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান সাহেবের সাথে সাক্ষাৎকারে উনি বলেছেন, আমি কখনো সেই পদত্যাগ পত্র দেখি নাই এবং পদত্যাগ পত্র আমার কাছে নাই। এবং এটার জন্য বহুবার গত 2 বছর ধরে চ্যালেঞ্জ করা হয়েছে, আদালতে পর্যন্ত যাওয়া হয়েছে, কিন্তু সেই পদত্যাগ পত্র আর কেউ দেখাতে পারেনি। ঠিক একইভাবে এই ঘটনাটিও ঘটেছে। কারণ আপনি দেখেন, বিএনপির ইতিহাস হচ্ছে ক্ষমতা অপব্যবহার করে বন্দুকের নলে ক্ষমতা দখল করা। 1977 সালের 21শে এপ্রিল জেনারেল জিয়াউর রহমান একইভাবে তৎকালীন রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বন্দুকের নলে উনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। এবং উনি ওনার লেখায় লিখে গেছেন কিভাবে জিয়াউর রহমান সেখানে গিয়ে অস্ত্র উঠিয়ে রীতিমতো ওনার বেডের উপরে পা উঠিয়ে দিয়ে ওনাকে দিয়ে পদত্যাগ পত্র স্বাক্ষর করিয়েছে। আরেকটি ঘটনা ঘটেছে 2002-এ। আপনি দেখুন, তাদেরই বিএনপিরই মানে প্রথম প্রতিষ্ঠাতা সদস্য সচিব ছিলেন যিনি, ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, উনি যখন রাষ্ট্রপতি হলেন, যখন তাদের কথা মতো চলছিলেন না, উনাদের দলীয় ব্যাপার কেন জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গেল না, কবর জিয়ারত করতে গেল না, সেই কারণে ওনার উপরে ক্ষুব্ধ হলেন। ওনারা ক্ষুব্ধ হয়ে দেশের রাষ্ট্রপতিকে নজিরবিহীন ভাবে ওনাকে পদত্যাগে বাধ্য করলেন এবং ওনাকে মফ করে দৌড়িয়ে রেল লাইন দিয়ে দৌড়িয়ে ওনার কাপড় চোপড় খুলে ওনাকে দৌড়ে পালাতে বাধ্য করেছে। আরেকবার দেখেন সেই ধারাবাহিকতা, সেই জিয়া রহমানের পুত্র, সেই খালেদা জিয়ার পুত্র, মানে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া। তো বাপকা বেটা একই উদাহরণ তৈরি করেছে। এতদিন তো ছিলই প্রেসিডেন্ট, তো তাকে ওনাকে সম্মানের সাথে এতদিন আপনারা, নির্বাচন হয়েছে ফেব্রুয়ারিতে, উনি তো বলেছে যখন সরকার যাবে আমি সরে যাব। আপনারা তখন বলতেন ভদ্রভাবে সময় দিন, উনি চলে যাক। তার মধ্যে এইরকম হযবরল অবস্থা করে এক্ষুনি ছুটির দিনে, শুক্রবারে ছুটির দিনে কেন উনাকে পদত্যাগ করতে হবে সেদিনই? কেন অন্যদিন নয়? কেন অফিসিয়াল ডেটে নয়? কেন এত তড়িঘড়ি? এটা কি বলার অপেক্ষা রাখে যে নিজেদের ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য সেই একই ভাবে সংবিধান এবং আইনকে পদদলিত করে কোন
যা ইচ্ছা তাই অ্যাবসলিউট মেজরিটি পেয়েছি বলে আমি বাংলাদেশকে কিনে নিয়েছি। তো এই ইতিহাস তো বিএনপির পুরনো ইতিহাস, বারবার আইনকে পদদলিত করা, সংবিধানকে লঙ্ঘন করা। এবং আপনি দেখেন প্রেসিডেন্ট শপথ নিতেও সবাই শপথ নিতে ওনার কাছে যায়নি, আবার যখন শপথ নিলেন তারপর থেকে প্রধানমন্ত্রী মানে এখনকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফরে গিয়েছেন। যাওয়ার আগেও রাষ্ট্রপতির সাথে দেখা করেননি, যাওয়ার পরেও দেখা করেননি। এইসব উদাহরণগুলো তো বাংলাদেশের জন্য কখনোই কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং ভালো ভালো নজিরও স্থাপন করছে না। তো আপনি কি আশা করবেন তাদের কাছে? আপনি যে যেখানে অবশ্যই আমরা নিশ্চিত যে একটা প্রচন্ড রকমের আইনের মানে অস্ত্রের মুখে, চাপের মুখে অথবা যে কোনো হুমকির মুখে উনি বাধ্য হয়েছেন পদত্যাগ করতে। পদত্যাগপত্রের মধ্যেও কিন্তু 5ই আগস্টের যে প্রসঙ্গটা তিনি তুলেছেন, এটি সবাই বলছেন যে এটি অপ্রাসঙ্গিক ছিল, কারণ পদত্যাগপত্রে এই প্রেক্ষাপট তুলে ধরার কোনো দরকারও ছিল না এবং সেই প্রসঙ্গটাও আসেওনি। কিন্তু উনি একটি শব্দ আবার ব্যবহার করেছেন। উনি কিন্তু সেখানে বলেননি যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সেটি বলেননি। উনি বলেছেন সরকারের পতন ঘটেছে। তো এই যে পদত্যাগের বিষয়টি কি, মানে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি কি উনি যেই ড্রাফট করেছেন তারা কি সচেতন ভাবে করেছে, নাকি এটার মধ্যে কোনো আবার কিন্তু আছে, আর একটা ডকুমেন্ট তৈরি করার জন্য কোনো কিছু রাখলো কিনা এইভাবে? না, পদত্যাগটা যে যে বা যারাই এই ড্রাফটটা করেছে তারা ইচ্ছা করে পতন ঘটেছে। কারণ পদত্যাগ পত্র যদি চ্যালেঞ্জ করা হয় এবং পরবর্তীতে যদি এটাও আরেকবার আদালতে, আজ হোক কাল হোক, 10 বছর পরে হোক, 5 বছর পরে হোক, এগুলি তো বাংলাদেশের উচ্চ আদালতে আসবেই। যে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্রটা কোথায়? তো সে কারণে তারা সচেতন ভাবেই পদত্যাগ পদত্যাগ শব্দটাকে এড়িয়ে গিয়ে পতন হয়েছে কথাটা লিখেছে। তো ভালোই হয়েছে, বরং পতন হয়েছে। আহ তাহলে প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী যদি পদত্যাগ না করে থাকেন, স্বহস্তে লিখিত পদত্যাগ পত্র বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করতে হবে প্রধানমন্ত্রীকে, এবং রাষ্ট্রপতিকে অনুরোধ জানাতে হবে সংসদ ভেঙে দেওয়ার জন্য। এ দুটোর কোনোটাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেননি। তাহলে পদত্যাগ পত্র নিয়ে চ্যালেঞ্জ আসবে, তারপরে উনি শ্বশুরে গেলেন না কেন সেটা প্রশ্ন আসবে, ওনার স্বহস্তে লিখিত পদত্যাগ পত্র কোথায় সেটারও প্রশ্ন আসবে। এবং এখানে যারা আরেকটা জিনিস, যারা খুব ইচ্ছাকৃত ভাবে এটা করেছে, একটু কাঁচা হাতের কাজ যদিও এটা, কিছু ভুল কিছু সংমিশ্রণ করে, যেখানে ওনারা ওই কেয়ারটেকার গভর্নমেন্টের বৈধতাটা, কেয়ারটেকার তো না, ওই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন। সেটাকে বৈধতা দেওয়ার জন্য, যে ওটা বৈধ ছিল। কারণ আমরা আইনজীবীরা, আমাদের অনেক সিনিয়র আইনজীবীরা যেটা বলে বেড়াচ্ছে, চ্যালেঞ্জ করছে, বলছেন প্রত্যেকটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন টেলিভিশন টক শোতে যারা বলছেন, প্রত্যেকেই বলছেন যে, এবং 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে সুপ্রিম কোর্টের কাছে যে রেফারেন্স চেয়েছিলেন যে এই পরিস্থিতিতে, দেশের এই পরিস্থিতিতে কি একটি অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা যায় কিনা, সরকার গঠন করা যায় কিনা, সেটার জন্য তো সেখানে দেখানো বলা হয়েছে যে হ্যাঁ, ফুল বেঞ্চ প্রধান বিচারপতির নেতৃত্বে তারা মতামত দিয়েছে। কিন্তু পরবর্তীতে আমাদের সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপনার মহসিন রশিদ, উনি যখন চ্যালেঞ্জ করে রিট করলেন সেই 106 যে রেফারেন্ডাম, উনি চ্যালেঞ্জ করলেন যে প্রধান বিচারপতি কোথায় বসলো, কখন বসলো অন্য বিচারপতিদের নিয়ে, আমরা তো কেউ আদালতে দেখিনি ওনাকে। ওনাকে তো বরং লিস্টে দেখলাম যিনি ক্যান্টনমেন্টে আটক আছেন। কখন, কিভাবে, ভার্চুয়ালি হলো না রিয়েল হলো, রিয়েল আদালত হলো, সেই ডকুমেন্টস গুলো আমরা দেখতে চাই, কোন কোন বিচারপতিরা সেটাতে স্বাক্ষর করেছে। কিন্তু তখন সুপ্রিম কোর্ট খুব কায়দা করে, ইউনুসের সময়ে খুব কায়দা করে ওই প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে বললো যে এটা বৈধ। এখন প্রশ্ন হচ্ছে, যদি 106 অনুচ্ছেদ অনুযায়ী ওই সুপ্রিম কোর্টের বিচারপতিদের রেফারেন্ডাম মানে রেফারেন্স অনুযায়ী যদি আপনার মানে ইন্টারিম সরকার গঠন করা, ইউনুসের মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন যদি অবৈধ হয়, তাহলে ইউনুসের অধীনে সকল কর্মকাণ্ড অবৈধ, ইউনুসের অধীনে নির্বাচন অবৈধ, এবং এই নির্বাচনের অধীনে নির্বাচিত প্রধানমন্ত্রী অবৈধ। এই প্রশ্নটা যখন আসছে, সেটাকে এড়ানোর জন্য খুব টেকনিক্যালি এই রাষ্ট্রপতিকে দিয়ে এই প্রশ্নটাও এই পদত্যাগ পত্রে ইরিলেভেন্ট ভাবে, যেটা কোনো অপ্রাসঙ্গিক, যেটা কোনোভাবেই এটার সাথে প্রাসঙ্গিক নয় পদত্যাগ পত্রের সাথে, সেটা এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে কায়দা করে।